ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আমরা করছি WBI টেস্ট পেপারের পার্ট 3, মানে টেস্ট স্কুল টেস্ট 3 নম্বর স্কুল, যেটা হচ্ছে D7-এ পাবে পার্ট 1 আছে। বলেছে এত 273 কেলভিন উষ্ণতায় গ্লুকোজ দ্রবণের বাষ্পচাপ 750 mmH জন্য দ্রবণের মোলারিটি ও মোল ভগ্নাংশ কত? মোল ভগ্নাংশ ধরেছি x2, তাহলে দাবের মোল ভগ্নাংশ কত হবে? x1 = 1 - x2। তাহলে এটা আমরা ফর্মুলা ফেলে দিয়েছি, দিয়ে করেছি p = x1 p0 দিয়ে, যেটা পেলো 1/76। এবার দেখো x2 = কি n2/n1 + n2। আমি ধরে নিলাম n1টা 1 মোল যদি থাকে, তাহলে এটা কত হবে? 76 হবে, মানে 1 + 75। তার মানে যেটা আছে n1 1 হলে n2 হবে 75, আর তার 75 মানে কত? জলে আণবিক 18, 75 × 18 গ্রাম জলে মোল কত আছে? গ্লুকোজ 1 মোল। 1000 গ্রামে থাকবে কত? 20/27। এটাই হবে দ্রবণটির মোলারিটি। চলো পরের পার্ট। প্রমাণ করো অতিলঘু দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ ও বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পরস্পরের সমানুপাতিক। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সঙ্গে রাউল্টের সূত্রটা হচ্ছে কি? P0 - P/P0 = x2। আবার x2 মানে কি? n2/n1 + n2। তার মানে x2টা ভ্যারিস উইথ হচ্ছে কত? n2-র সাথে। দ্যাট মিনস x2 ভ্যারিস উইথ n2। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। অর্থাৎ P0 - P/P0 = n2। এটা থেকে আমি এখানে পেয়ে গেলাম যে P0 - P/P0 ভ্যারিস উইথ n2, অর্থাৎ বাষ্পের আপেক্ষিক অবনমন মোল সংখ্যার সাথে সমানুপাতিক। ভ্যান টাউ সূত্র অনুসারে কী হবে? স্থির উষ্ণতায় অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লিষ্ট দ্রব্যের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ পাই দ্রবণের মোলার গাঢ়ত্ব সি এর সমানুপাতিক, অর্থাৎ পাই ভ্যারিস উইথ সি। আবার সি মানে কি? যদি ভিলিটার দ্রবণে দাবদৈর্ঘ্য থাকে, আর দাবগুলো ভিলিটার দ্রবণে থাকে, তাহলে কী হবে? সি = n/v। এন মোল যদি দাবদৈর্ঘ্য থাকে, তার মানে হচ্ছে পাই ভ্যারিস উইথ n/v বা পাই ভ্যারিস উইথ n। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি 1 আর 2 তুলনা করে কি পাবো? P0 - P/P0 ভ্যারিস উইথ পাই, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের অভিস্রবণ চাপের সমানুপাতিক। প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট। বলছে KCl অপেক্ষা Al2SO4 অধিকতর কার্যকারী তঞ্চক পদার্থ কেন? কারণ KCl ভেঙে আমি কী পাবো? K + Cl-। আর Al2SO4 ভেঙে কী পাবো? Al3+ + SO4 2-। এবার দেখা যাচ্ছে যে রুলচারের নিয়মে কী হচ্ছে? যার আধান মাত্রা বেশি তার তঞ্চন ক্ষমতা বেশি। তাহলে K+ অপেক্ষা Al3+ আর Cl- অপেক্ষা SO4 2- এর দুজনেরই হচ্ছে আধান ক্ষমতা বেশি, তাই KCl অপেক্ষা Al2SO4 অধিকতর কার্যকারী তঞ্চক পদার্থ। পরেরটা, সদ্য প্রস্তুত APOH ভর্তির পদক্ষেপের মধ্যে কয়েক ফোঁটা HCl দ্রবণ যোগ করলে কী হবে? ওরা পুনরায় কলয়েডে পরিণত হবে বা সলে পরিণত হবে। কেন না? HCl এর সাথে APOH ভর্তির বিক্রিয়ায় তৈরি হবে FeCl3, যা এই APOH ভর্তির দ্বারা অধিশোষিত হবে, ফলে ওরা কলয়েডে পরিণত হবে। তারপর বলেছে কি Bi5 ও Sb5 এর মধ্যে কোনটি শক্তিশালী জারক? কেন Bi5 শক্তিশালী জারক? কেন? কারণ এটা ইনার্ট পেয়ার এফেক্টের জন্য গ্রুপের ওপর থেকে নিচে নামলে +5 থেকে +3 সুস্থিরতা বেশি হয়, ফলে Bi সহজেই +5 থেকে +3-তে কনভার্ট হতে চাইবে, তাই এটা শক্তিশালী জারক। এটা যেহেতু আগেরটাই লেখানো আছে, এর উত্তরটা লিখলাম না এখানে। তারপরটা SbF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব নেই, কারণ ব্যাখ্যা করো। বলছে ফ্লোরিন শক্তিশালী জারক দ্রব্য হওয়ায় এটি সালফারকে সর্বোচ্চ জারক স্তর +6-এ জারিত করে, ফলে SF6 গঠিত হয়। অন্যদিকে হাইড্রোজেন দুর্বল জারক দ্রব্য হয়, অতি দুর্বল জারক দ্রব্য হয়, সালফারকে সর্বোচ্চ জারক স্তর অর্থাৎ +6-এ জারিত করতে পারে না, তাই SF6 গঠিত হয় না, তাই SH6-এর অস্তিত্ব নেই। পরেরটা বলেছে কি কোবাল্টে একটা যৌগ বলেছে, এর বন্ধন সমাবেশ বলেছে। বন্ধন সমাবেশটা হচ্ছে ONO ছিল, ওটা NO2 হয়ে যাবে। আইভাগ নাম হবে পেন্টা অ্যামিন ট্রাইনাইট্রিটো N কোবাল্ট 3 ক্লোরাইড। সিএলটা কিন্তু এখানটাই ছিল না, এটা হওয়ার কথা ছিল, সেই জন্য। পরেরগুলো বলছে এনটিটিগুলোকে লিগ্যান্ডগুলোকে ক্রিস্টাল ফিল্ডের বিভাজনের ক্ষমতা রয়েছে সাজাতে। এটা হবে Cl- লেস দ্যান H2O লেস দ্যান অ্যামোনিয়া লেস দ্যান Cn-। পরের দুটো কোশ্চেন একই। কোন পলিমারকে PMMA বলা হয় এবং এর মনোমারের নাম কি? ওটা হচ্ছে মিথাক্রিলেট পলিমারকেই PMM বলা হয়, এর মনোমার হচ্ছে মিথাক্রিলেট। পরেরটা কোষ দুটো বর্ণনা করতে বলেছে। দেখো A = B ≠ C আর আলফা = বিটা = গামা = 90°। এটা হচ্ছে চতুস্তলকীয় হবে। পরেরটা কি বলেছে? A ≠ B ≠ C আলফা = বিটা = গামা = 90°। এটা হবে অর্থরম্বিক। পরেরটা অঙ্ক দিয়েছে পটাশিয়ামে কেলাসের বলেছে BCC গঠন করে, এর নিকটতম প্রতিবেশী দূরত্ব বলেছে 4.2,
অ্যাংস্ট্রম, তাহলে পরে আণবিক ভর যদি 39 হয় তাহলে ঘনত্ব কত হবে? তাহলে এটা আমার 2R বলে দিয়েছে। 2R থেকে আমি এর মানটা বের করে নিয়েছি। গ্রাম থেকে সেমিতে আছে, এই নম্বরটা -8 আছে, অ্যাংস্ট্রম থেকে সেমিতে গেছে যেহেতু। তারপরে পটাশিয়াম গ্লাসের ঘনত্ব ρ = Zm/N³ ফর্মুলায় ফেলে দিলাম, দেখো চলে এসেছে 0.91 গ্রাম পার সেমি কিউব। এখানে যেহেতু বিসিসি মানে দেহকেন্দ্রিক বলেছে বলে জেড এর মান 2, বাকি তো ভ্যালু বলেই আছে। পরেরটা, ধ্রুবীয় কঠিন পদার্থে কেলাসের গঠনকারী অণুগুলির মধ্যে কোন ধরনের আকর্ষণ বল কাজ করে? ডাইপল আকর্ষণ বল কাজ করে। পরেরটা, এটি ধাতব অক্সাইডের আয়নগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশে থাকে, তার মানে ও এর ধরন নিতে হবে N, এবং ধাতব আয়নগুলির হচ্ছে অষ্টলকীয় ফাঁকের 2/3 অংশ পূর্ণ থাকে। অষ্টলের ফাঁক কত হবে? অণুর সঙ্গে যদি N হয়, অষ্টলের ফাঁকের সংখ্যা হবে N, তাহলে ও এর পরমাণুর সঙ্গে যদি N ধরি তাহলে আমার M পরমাণুর সংখ্যা কত হবে? 2N/3, কারণ অষ্টলের ফাঁকের 2/3 অংশ। তাহলে সেক্ষেত্রে যৌগটির সংকেত কী হবে? M/N হচ্ছে 2:3, মানে M2O3। পরেরটা, মাছকে সমুদ্রের মাছকে নদীতে রাখলে কী হবে? মরে যায় কেন? বিশুদ্ধ জলের মধ্যে বলেছে কেন? নদী একই উত্তরটা। বলছে সমুদ্রের জল লবণাক্ত হওয়ায় জলে লবণের গাঢ়ত্ব বেশি হয়, পুকুর বা নদীর জলের থেকে বেশি। ফলে এক্ষেত্রে সমুদ্রের জলের সাপেক্ষে নদী বা পুকুরের জল হাইপোটনিক দ্রবণ হিসেবে কাজ করে, বিশুদ্ধ জল হাইপোটনিক দ্রবণ এখানে। এখন সমুদ্রের মাছের দেহকোষের গাঢ়ত্ব সমুদ্রের জলের গাঢ়ত্বের সমান, অর্থাৎ সমুদ্রের মাছের দেহকোষের তরলের সাপেক্ষে পুকুর বা নদীর জল হাইপোটনিক হয়। তাই সমুদ্রের মাছকে নদীতে বিশুদ্ধ জলে রাখলে মাছটির প্রথমে স্ফীত হবে, তারপর কোষ ফেটে গিয়ে মারা যাবে। পরেরটা, 90 গ্রাম জলে 30 গ্রাম অনুদ্বায়ী দাব যোগ করলে যে দ্রবণ প্রস্তুত করা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেই দ্রবণে বাষ্পভাব বলে দিয়েছে। এরপর তার সাথে আরও অতিরিক্ত 18 গ্রাম মানে 1 মোল জল যোগ করেছে, তাতে বাষ্পভাব একটু বাড়লো। তা আণবিক ভর এবং 25 সেন্টিগ্রেড জলের বাষ্পভাব নির্ণয় করতে বলেছে। এটা আমরা একটু কাটাকাটি হয়েছে, একটু দেখে নিও। বলছে দ্রবণের বাবের বাষ্প হচ্ছে M2 আর 25 জলের বাষ্প যা ধরেছি P0। তাহলে আমি ফর্মুলা এটা ফেলবো, এটা নয়, এটা আমি ফেলবো হচ্ছে P = x1 P0, সেই ফর্মুলায় ফেলে 1 নম্বর সমীকরণ, এবং একই ফর্মুলায় ফেলে 2 নম্বর সমীকরণ বের করলাম, দিয়ে 2/1 করে দেবো। 2/1 করে দিয়ে P0 তো কেটে গেল, এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পেয়েছি M2 এর মান 66.43। তারপর ওটাকে মানটাকে ওই M2 এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সমাধান করলে যেটা পাচ্ছি যে P0 = পেয়েছি 23.82 mmHg, আর দাবের আণবিক ভর হচ্ছে 66.43, আর 25 জলের বাষ্প হচ্ছে 23.82 mmHg। ড্যানিয়েল কোষের তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ঘটে। লাস্ট কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত কোষের বিজারণ বিভব বলেছে -0.3 ভোল্ট। অর্ধকোষের H2SO উপরে pH কত? বিক্রিয়া দেওয়া রয়েছে। আমরা জানি pH = 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইরেড = -0.059/pH। ইরেডের মানে বলেছে মানে কি? প্রমাণ বিজারণ বিভব -0.3, ক্যালকুলেশন করলে আসছে 5.08, অর্থাৎ দ্রবণটির pH হবে 5.08। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।